নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেকে স্বাগত। এবং আপনাদের সাথে আছি আমি পরদীপ, আর আমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স অ্যানালিসিস করি। আজ 13ই আগস্ট 2021 ইম্পর্টেন্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চলে এসেছি। আমি দীর্ঘ 5 দিন কারেন্ট অ্যাফেয়ার্স অ্যানালিসিস করতে পারিনি ভোরবেলা, তো এবার থেকে কিন্তু আমি আবার কারেন্ট অ্যাফেয়ার্সটাকে কন্টিনিউ করব। চলুন ভিডিওটা শুরু করা যাক। তার পূর্বে পর্ণদীপস ওপিনিয়ন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলে আপনারা প্রতি সপ্তাহে একটি করে বুক রিভিউ পাবেন ডব্লিউবিসিএস এবং ইউপিএসসির, যার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন কোন বইটা আপনাদের পক্ষে সুইটেবল। চলুন শুরু করা যাক। আজকের যে প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, দেখুন, ইন্টারন্যাশনাল ইউথ ডে। ইন্টারন্যাশনাল ইউথ ডে পালন করা হয় প্রতি বছর 12ই আগস্ট। মনে রাখবেন, এটা কিন্তু 12ই জানুয়ারি নয়, ন্যাশনাল ইউথ ডের কথা বলা হচ্ছে না, এখানে ইন্টারন্যাশনাল ইউথ ডের কথা বলা হচ্ছে। 12th আগস্ট পালন করা হয়। তো ইন্টারন্যাশনাল ইউথ ডে প্রথম পালন করা হয়েছিল কত সালে? 1999 সালে। অনলাইন হিসেবে আসতে পারে। আর এবছরের থিম, 2021-এর থিম কী ছিল? ট্রান্সফর্মিং ফুড সিস্টেমস, ইউথ ইনোভেশন ফর হিউম্যান অ্যান্ড প্ল্যানেটারি হেলথ। মনে রাখবেন, পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। ইন্টারন্যাশনাল ইউথ ডে 12th আগস্ট। নেক্সট যেটা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডব্লিউবিসিএস, ইউপিএসসি এবং সমস্ত ধরনের এক্সামের পক্ষ থেকে। ইন্ডিয়া 122 র্যাঙ্ক করেছে নতুন গ্লোবাল ইউথ ডেভেলপমেন্ট ইন্ডেক্সে। অর্থাৎ ইউথদের যে ডেভেলপমেন্ট, সেই যে ইন্ডেক্স, সেখানে ভারতের র্যাঙ্ক 122 অ্যামং 181 কান্ট্রি। তো এখানে 2020 সালের গ্লোবাল ইউথ ডেভেলপমেন্ট ইন্ডেক্স পাবলিশ করা হয়েছে। এটা কিন্তু 2021 সালের নয়, এখনও পর্যন্ত 2021 সালের ডেটা পাবলিশ হয়নি। 2020 সালের যে ডেটা, সেটা অনুযায়ী ইন্ডিয়া র্যাঙ্ক করেছে 181টা কান্ট্রির মধ্যে 122-এ, যেটা খুবই খারাপ, খুবই খারাপ। এই র্যাঙ্কে টপ 30-র মধ্যে বা টপ 40-র মধ্যে না আসতে পারলে সেটাকে মোটেই ভালো বলা যায় না। তো ইন্ডিয়ার র্যাঙ্ক কিন্তু খুবই খারাপ। এই খারাপ র্যাঙ্ককে ইমপ্রুভ করতে গেলে ইন্ডিয়ান গভর্নমেন্ট, প্রত্যেকটা স্টেট গভর্নমেন্টকে কিন্তু চাকরি দিতে হবে, এমপ্লয়মেন্ট জেনারেট করতে হবে। দেখা গেছে যে রিসেন্ট 45 থেকে 47 বছরের মধ্যে আনএমপ্লয়মেন্ট কিন্তু ভারতবর্ষে চরম সীমায় পৌঁছে গেছে। এই আনএমপ্লয়মেন্টকে আটকাতে গেলে বিভিন্ন রকম ইন্ডাস্ট্রি আনতে হবে, বিভিন্ন রকম গভর্নমেন্ট নোটিফিকেশান বার করতে হবে, বিভিন্ন রকম এই যে ট্রান্সফার পেমেন্ট, কোনো কাজ না করে এই যে বিনা পয়সায় চাল দেওয়া, ডাল দেওয়া, গম দেওয়া, এগুলো কিন্তু বন্ধ করতে হবে। তবে ধীরে ধীরে, একেবারে তো বন্ধ করলে কোনো জিনিসের প্রচণ্ড খারাপ এফেক্ট পড়বে। তবে ধীরে ধীরে বন্ধ করতে হবে, ধীরে ধীরে এমপ্লয়মেন্ট জেনারেট করতে হবে, তারপরে ধীরে ধীরে বন্ধ করতে হবে। তো এটাই কিন্তু একমাত্র লক্ষ্য হওয়া উচিত গভর্নমেন্টের, যাতে এই যে ইউথদের জব জেনারেট, সেটা ঠিকভাবে করা যেতে পারে এবং এমপ্লয়মেন্টটাকে ঠিকভাবে জেনারেট করা যেতে পারে। তো এখানে টপ নেশন দেখুন: সিঙ্গাপুর, স্লোভেনিয়া, নরওয়ে, মাল্টা এবং ডেনমার্ক। তো নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স দেখবো। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স বলছে, ডিআরডিও সাকসেসফুলি টেস্ট ফায়ার্স নির্ভয় মিসাইল অফ ওড়িশা কোস্ট। ডিআরডিও রিসেন্টলি কিন্তু নির্ভয় মিসাইলকে উড়িষ্যার উপকূলে টেস্ট করলো। মনে রাখবেন, এই যে নির্ভয় মিসাইল, এটা কে ডেভেলপ করেছে? ডিআরডিও, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। এস্টাবলিশ হয় 1958। এর যে চিফ বর্তমান জি সতীশ রেড্ডি। এবং ডিআরডিওর যে হেডকোয়ার্টার, সেটা কিন্তু নিউ দিল্লিতে রয়েছে। তো দেখুন, এখানে বলছে ডিআরডিও হ্যাজ সাকসেসফুলি টেস্ট ফায়ার্ড মিডিয়াম রেঞ্জ সাবসোনিক ক্রুজ মিসাইল নির্ভয়। পরীক্ষায় ডিরেক্টলি কোশ্চেন আসতে পারে, এই যে নির্ভয় মিসাইল, এটা কোন টাইপের মিসাইল? মনে রাখবেন, মিডিয়াম রেঞ্জ সাবসোনিক ক্রুজ মিসাইল। তো সাবসনিক হয়, ইনফ্রাসনিক হয়, এগুলো কিন্তু সাউন্ডের গতির সাথে তুলনা করে এখানে এরকম দেওয়া হয়। সাবসনিক, তারপরে ইনফ্রাসনিক, এই গুলো দেওয়া হয়। এবং ম্যাক নাম্বারও কিন্তু এখানে ডিপেন্ড করে। তো ম্যাক নাম্বার কি, এগুলো জানতে আপনারা, আমি গত কয়েকদিন আগে, 2 থেকে 3 দিন আগে, সমগ্র ফিজিক্সের একটা ম্যারাথন ক্লাস নিয়েছিলাম। 1 ঘন্টা 29 মিনিটের ক্লাসটা আপনারা সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, দেখবেন ম্যাক নাম্বার এবং অন্যান্য সমস্ত কনফিউশন আপনাদের দূর হয়ে যাবে। তো নির্ভয় দেখুন, ইন্ডিয়ার ফার্স্ট ইন্ডিজেনাস টেকনোলজি ক্রুজ মিসাইল। মনে রাখবেন, এই যে নির্ভয় মিসাইল, এটা ভারতের প্রথম স্বদেশীয়, ইন্ডিজেনাস কথার অর্থ হচ্ছে স্বদেশীয় টেকনোলজি ক্রুজ মিসাইল। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স দেখবো। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স বলছে কাজিরাঙ্গা। আসামের কাজিরাঙ্গা যে ন্যাশনাল পার্ক রয়েছে, সেটা কিন্তু ভারতের প্রথম ন্যাশনাল পার্কে পরিণত হয়েছে, যেটা স্যাটেলাইট ফোন ইউজ করার পারমিশন দিয়েছে, বা স্যাটেলাইট ফোন ইউজ করা হবে। তো দেখুন, স্যাটেলাইট ফোন ইউজ করে লাভটা কী হবে? স্যাটেলাইট ফোন ইউজ করলে সাধারণ ফোনের থেকে যে রেডিয়েশনটা বার হয় স্যাটেলাইট ফোন থেকে, সেই রেডিয়েশনটা বার হওয়ার সম্ভাবনাটা কিন্তু কমে। এবং তার ফলে এই যে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের অন্যান্য যে জীবজন্তু রয়েছে, একশৃঙ্গ গন্ডার রয়েছে, তাদের কিন্তু অতটাও ক্ষতি হবে না। তাছাড়া যখন বিভিন্ন রকম ন্যাচারাল হ্যাজার্ডাস উপস্থিত হবে আর ন্যাচারাল ক্যালামিটি উপস্থিত হবে, তখন কিন্তু এই যে স্যাটেলাইট ফোন ইউজ করা যাবে, যখন নেটওয়ার্ক পাওয়া যাবে না, তখনই কিন্তু এই স্যাটেলাইট ফোন ইউজ করা যেতে পারে।
বলছে ফর দিস পাবলিক ইজ ব্যাড ফ্রম ইউজিং স্যাটেলাইট ফোনস ইন ইন্ডিয়া। পাবলিক কিন্তু সাধারণত ইউজ করতে পারে না। আর ফর দিস আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি, তো আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি রিসেন্টলি 10টা স্যাটেলাইট ফোন এবং যার 16 লাখ টাকা এখানে কিন্তু অ্যালট করেছে। মনে রাখবেন কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? আসামে অবস্থিত, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট দেখতে হবে ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে কবে পালন করা হয়? তো প্রতি বছর ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে পালন করা হয় 12ই আগস্ট। এইম কি? টু ক্রিয়েট অ্যাওয়ারনেস অন এলিফ্যান্ট কনজারভেশন অ্যান্ড টু শেয়ার নলেজ অ্যান্ড পজিটিভ সলিউশন ফর দ্য বেটার প্রোটেকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অফ ওয়াইল্ড অ্যান্ড ক্যাপটিভ এলিফ্যান্টস। তো এলিফ্যান্টদের কনজারভেশন করাই কিন্তু এর একমাত্র লক্ষ্য। তো এটা অফিসিয়ালি সেলিব্রেট করা হয় ফার্স্ট টাইম 2012 সালে। আর প্রতি বছর এলিফ্যান্ট ডে পালন করা হয় 12ই আগস্ট। তো আপনারা হয়তো শুনেছেন প্রজেক্ট এলিফ্যান্ট, খুবই ইম্পর্টেন্ট একটি প্রজেক্ট এলিফ্যান্ট, পরীক্ষায় ডিরেক্টলি কোশ্চেন আসে। প্রজেক্ট এলিফ্যান্ট কি, এর মুখ্য উদ্দেশ্য কি? তো এখানে দেখুন মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ 1991-92 সালে এই যে প্রজেক্ট এলিফ্যান্ট বা পিই স্কিম লঞ্চ করেছিল। অ্যাকচুয়ালি দেখুন বলছে এখানে 1991-92 সাল, কিন্তু এই যে প্রজেক্ট এটা কেম টু ইন ফোর্স 1992 সাল। তো এর কী কী লক্ষ্য ছিল? 1 নম্বর লক্ষ্য ছিল প্রোটেক্ট এলিফ্যান্টস, অর্থাৎ এলিফ্যান্টদের প্রোটেক্ট করা, দেয়ার হ্যাবিটেট, তাদের বাসস্থান এবং তাদের যে করিডোর, এলিফ্যান্টের আলাদা আলাদা করিডোর রয়েছে, তারা একটা নির্দিষ্ট যে অঞ্চল দিয়ে যায় সেই অঞ্চল দিয়েই কিন্তু ফিরে আসে। এই যে করিডোর, এই করিডোর, তাদের হ্যাবিটেট, তাদের বাসস্থান এবং তাদেরকে প্রোটেক্ট করা কিন্তু এই যে প্রজেক্ট এলিফ্যান্টের মুখ্য উদ্দেশ্য ছিল। এছাড়াও প্রোভাইড ওয়েলফেয়ার অফ ডোমেস্টিকেটেড এলিফ্যান্ট, এই যে এলিফ্যান্টদের এদের যে জীবনযাত্রা সেটাকে আরও উন্নত করা। এছাড়াও অ্যাড্রেস ইস্যু অফ ম্যান এলিফ্যান্ট কনফ্লিক্ট। দেখবেন এলিফ্যান্ট এবং ম্যানের কনফ্লিক্ট কিন্তু সবসময় লেগেই রয়েছে। এলিফ্যান্ট মানুষদের যে ক্ষেত বা হাতিরা মানুষের যে ক্ষেত সেটা নষ্ট করে দিয়ে যাচ্ছে, ঘর বাড়ি ভেঙে দিয়ে যাচ্ছে, তার ফলে মানুষ আবার সেখানে এলিফ্যান্টের ধরে সেটাকে বেঁধে রাখছে বা মারছে এরকম, বা মেরে ফেলছে, পোচিং করছে। তো এই যে প্রবলেম, এই যে ম্যান অ্যানিম্যাল বা ম্যান এলিফ্যান্ট কনফ্লিক্ট, এটা কিন্তু একটা বড় ইস্যু। এই ইস্যুটিকে সলভ করা বা রিজলভ করা এটাও কিন্তু একটা মুখ্য উদ্দেশ্য। আর কন্ডাক্টস রিসার্চ, ট্রেনিং অ্যান্ড মনিটরিং অফ এলিফ্যান্ট পপুলেশন। তো এলিফ্যান্টের যে পপুলেশন দিন দিন কমেই যাচ্ছে, তো এই যে পপুলেশনকে ব্যালেন্স করা আমাদের যে জীবজগৎ বায়োডাইভার্সিটির জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এই যে পপুলেশনকে কন্ট্রোল এবং সেই সম্পর্কে রিসার্চ করা, এলিফ্যান্ট সম্পর্কে রিসার্চ কন্ডাক্ট করা, এগুলো কিন্তু এই প্রজেক্ট এলিফ্যান্টের মুখ্য উদ্দেশ্য। 1992 সালটা মনে রাখবেন, এসএসসি ডব্লিউবিসিএস প্রিলিমিনারিতে কিন্তু অনলাইনে আসতে পারে প্রজেক্ট এলিফ্যান্ট 1992 সাল। আপনাদের কাছে একটি কমেন্ট বক্সে কোশ্চেন থাকবে যে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন প্রজেক্ট টাইগার কত সালে লঞ্চ করা হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, পরীক্ষা কিন্তু যে কোনো সময় আসতে পারে। নেক্সট দেখবো আমরা মহারাষ্ট্র অ্যানাউন্সেস রাজীব গান্ধী অ্যাওয়ার্ড ইন আইটি। আইটি মানে কি? ইনফরমেশন টেকনোলজি। তো ইনফরমেশন টেকনোলজিতে যিনি এক্সেলেন্স দেখাবেন তিনি কিন্তু এবার থেকে মহারাষ্ট্র গভর্নমেন্ট অ্যানাউন্স করেছে তাকে রাজীব গান্ধী অ্যাওয়ার্ডে ভূষিত করা হবে। তো দেখুন এখানে বলছে দ্য মহারাষ্ট্র গভর্নমেন্ট হ্যাজ অ্যানাউন্সড রাজীব গান্ধী অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স ইন ইনফরমেশন টেকনোলজি। ইনফরমেশন টেকনোলজিতে এক্সেলেন্সের জন্য এবার থেকে মহারাষ্ট্র গভর্নমেন্ট রাজীব গান্ধী অ্যাওয়ার্ড দেবে। আর এই অ্যাওয়ার্ড উড বি অ্যানাউন্স অন আগস্ট 20-তে কিন্তু অ্যানাউন্স করা হবে এটা। আর দ্য বার্থ অ্যানিভার্সারি অফ দ্য ফর্মার প্রাইম মিনিস্টার, আমাদের প্রাক্তন প্রাইম মিনিস্টার রাজীব গান্ধীর বার্থ অ্যানিভার্সারি উপলক্ষে। মনে রাখবেন অনলাইন হিসেবে যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ইভেন ডব্লিউবিসিএস প্রিলিমিনারির জন্য ইম্পর্টেন্ট। নেক্সট খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, আইসিজে এবং আইসিসি, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, আইসিজে এবং তার সাথে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। স্টুডেন্টসরা 99%, আমি বলবো না 90%, 99% স্টুডেন্টরা কিন্তু জানে না যে আইসিজে এবং আইসিসি আলাদা জিনিস। আইসিজে এবং আইসিসি সম্পূর্ণ আলাদা দুটি অর্গানাইজেশান। এই দুটি অর্গানাইজেশনের কাজ কি, কত সালে প্রতিষ্ঠা হয়, কার আন্ডারে থাকে, হেডকোয়ার্টার কোথায়, সেগুলো আজ আমরা জানবো এবং ফান্ডিং কারা করে সেগুলোও জানবো। তো দেখুন ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এটা হলো কিন্তু আইসিজে, লা কোর ইন্টারন্যাশনাল ডি জাস্টিস, মনে রাখবেন। আর ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আইসিসি। দেখুন প্রথমে এস্টাবলিশমেন্ট ইয়ারটা দেখুন 1946 সাল। 1946 সালে আইসিজে প্রতিষ্ঠা হয় আর 2002 সালে আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট প্রতিষ্ঠা হয়। এবার দেখুন ইউএনের সাথে রিলেশনটা দেখুন, অফিসিয়াল কোর্ট অফ দ্য ইউএন। এই যে আইসিজে এটা কিন্তু ইউএনেরই একটি বডি, এটা অফিসিয়াল কোর্ট অফ ইউএন। আর এই যে আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট। আরেকবার রিপিট করছি, আইসিজে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এটা
ইউএনের একটি শাখা, কিন্তু আইসিসি একটি ইন্ডিপেন্ডেন্ট বডি, কিন্তু এটা কিন্তু বিভিন্ন ইউএন সিকিউরিটি কাউন্সিলের কাছ থেকে বিভিন্ন রকম রেফারেল নিতে পারে। লোকেশন দেখুন, হেডকোয়ার্টার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আইসিজে এর হেডকোয়ার্টার হচ্ছে দ্য হেগ, নেদারল্যান্ডের দ্য হেগ। আর আইসিসি এর হেডকোয়ার্টার হচ্ছে, এটা হচ্ছে দ্য হেগ, এটাও কিন্তু নেদারল্যান্ড। অর্থাৎ এই যে হেডকোয়ার্টার দুটোই কিন্তু একই প্লেসে অবস্থিত, তো সেহেতু গুলিয়ে ফেলার চান্স কিন্তু বেশি থাকে। কিন্তু এখান থেকে একটা জিনিস মনে রাখতে সুবিধা, যে দুজনের হেডকোয়ার্টার একই জায়গায়। আপনারা যদি নাও জানতেন আইসিসি এবং আইসিসি কী জিনিস, তবুও কিন্তু হেডকোয়ার্টার যদি আপনারা হেগ নেদারল্যান্ড টিক মারতেন, তাহলে কিন্তু আপনার কারেক্ট অ্যান্সার হতো। এবার দেখুন টাইপস অফ কেসেস, কোন টাইপ কেসেস নেয় আইসিজে। কন্টিনিউয়াস বিটুইন পার্টিস অ্যান্ড অ্যাডভাইজারি ওপিনিয়ন এবং পার্টির বিরুদ্ধে যে কনফ্লিক্ট, সেই রকম কেসগুলোকে কিন্তু আইসিজে নেয়। আবার দেখুন ক্রিমিনাল প্রসিকিউশন অফ ইন্ডিভিজুয়াল। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি। ধরুন ভারতের সাথে পাকিস্তানের কোনো একটা কনফ্লিক্ট হলো বিভিন্ন ব্যাপার নিয়ে। তো এই যে কনফ্লিক্ট এবং একটা নির্দিষ্ট রায় দেওয়া হলো সেখানকার কোর্টের পক্ষ থেকে, যে কোনো দুই পক্ষের কোর্টের থেকে একটা রায় দেওয়া হলো, সেখানে কিন্তু পরে কার কাছে যাওয়া হবে, আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের কাছে যাওয়া হবে। আর ক্রিমিনাল প্রসিকিউশনের ক্ষেত্রে, ইন্ডিভিজুয়াল কোনো রকম ক্রিমিনাল প্রসিকিউশনের ক্ষেত্রে, সেখানে কিন্তু আইসিসির কাছে যাওয়া যাবে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, রিসেন্টলি 2 বছরের মধ্যে দুটো ক্ষেত্রেই কিন্তু এরকম কন্ডিশন উপস্থিত হয়েছিল যে ভারতকে আইসিজে এবং আইসিসি দুজনের কাছেই যেতে হয়েছিল। আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন কোন কোন ক্ষেত্রে। আমি একটু এক্সাম্পল দিচ্ছি। কোনো একজন, নাম বলবো না, কোনো একজন আমাদের এয়ারফোর্সের ব্যক্তি, তিনি পাকিস্তানে ড্রপ করে গেছিলেন, তার এরোপ্লেন ক্র্যাশ করেছিল, এবং তারপরে কিন্তু পাকিস্তানের সাথে ভারতের যে কনফ্লিক্ট, সেটা কিন্তু এই কোর্টের মধ্যে একটি কোর্টে গিয়েছিল। আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন এর মধ্যে কোন কোর্টে গিয়েছিল ভারত। তো এটাই হলো আপনাদের কাছে কোশ্চেন। সাবজেক্ট ম্যাটার হচ্ছে সোভরেনিটি, বাউন্ডারি, মেরিটাইম ডিসপিউট, ট্রেড, ন্যাচারাল রিসোর্সেস, হিউম্যান রাইটস, ট্রিটি, ভায়োলেন্স, ট্রিটি ইন্টারপ্রিটেশন অ্যান্ড মোর। আপনারা প্রবাবলি একটা মুভি দেখে থাকবেন, মনোজ বাজপেয়ী অ্যাক্টিং করেছিলেন, 1971 বলে একটা মুভি আছে। 1971 ভারত বাংলাদেশের পক্ষ হয়ে পাকিস্তানের বিরুদ্ধে লড়েছিল, আপনারা জানেন, ভারত পাকিস্তানের কনফ্লিক্ট। তো এই যে সময় ভারত কিন্তু পাকিস্তানের অ্যারাউন্ড 70,000-এর কাছাকাছি সৈনিককে বন্দি করেছিল, প্রত্যেককে ফিরিয়ে দিয়েছিল। কিন্তু পাকিস্তান অ্যারাউন্ড আপনাদের 58-এর কাছাকাছি সৈনিকদের বন্দি করেছিল, আর্মির সৈনিকদের বন্দি করেছিল, কিন্তু তাদের কিন্তু ফেরত দেয়নি, অকথ্য তাদের ওপর অত্যাচার করতো। সেই নিয়ে মুভিটা করা হয়েছিল এবং প্রত্যেককে মারা হয়েছিল। এটা কিন্তু সত্যি ঘটনা অবলম্বনে মুভিটা। তো সেই যে ব্যাপারটা, সেই যে হিউম্যান রাইটের ভায়োলেশন, এটা কিন্তু দেখে এই যে যে আইসিজে বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এটা কিন্তু ওখানে তদন্ত করেছিল এবং ওখানে কিন্তু দেখিয়েছিল, মুভিটার মধ্যেও দেখিয়েছিল, এখানে তদন্তকারী টিম কিন্তু পাকিস্তানে গেছিল, ভারতীয় সৈনিকরা ওখানে আছে কিনা সেটা দেখার জন্য। তো এইরকম মুভির মাধ্যমে এক্সাম্পল দিই যাতে আপনারা টপিকটাকে রিলেট করতে পারেন খুব সুন্দরভাবে। আর আপনারা মুভিটা না দেখে থাকলে অবশ্যই দেখবেন। এটা কিন্তু এই টাইপের মুভি দেখলে আপনারা কিছু শিখতে পারবেন, যেগুলো আপনাদের পরীক্ষাতেই হয়তো কাজে লেগে যাবে। আবার এদিকে দেখুন, আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের ক্ষেত্রে জেনোসাইড কথার অর্থ কি, যে কোনো একটি কমিউনিটি আরেকটা কমিউনিটির সমস্ত মানুষকে মেরে ফেলছে, হত্যা করছে, এটাকে বলা হয় জেনোসাইড। এছাড়াও ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির বিরুদ্ধে যে ক্রাইমস, ক্রাইমস অফ অ্যাগ্রেশন, আমি যেটা একটু আগে এক্সাম্পল দিলাম, এটাও কিন্তু ওয়ার ক্রাইমসের মধ্যে পড়ে। এছাড়াও পাকিস্তানে যেটা হলো, ওটাও কিন্তু হিউম্যান রাইটসের আন্ডারেও পড়ে, আবার ওয়ার ক্রাইমসের আন্ডারেও পড়ে। তো এই টাইপের কাজগুলো কিন্তু আইসিজে দেখে, এই টাইপের সাবজেক্ট ম্যাটারগুলোকে আইসিসি দেখে। আর ফান্ডিং দেখুন, ফান্ডিং সম্পূর্ণ আইসিজির হলো ইউএন ফান্ডেড, ইউনাইটেড নেশনস ফান্ড করে সম্পূর্ণ। কিন্তু আইসিসি বিভিন্ন কান্ট্রি, এর যে মেম্বার কান্ট্রি বা বিভিন্ন কান্ট্রি, তারা ফান্ড করে। এছাড়াও রোমের স্ট্যাচু, পার্টিস টু দ্য রোম স্ট্যাচু, ইউএনও এখানে ইনডিরেক্টলি ফান্ড করে বিভিন্ন ক্ষেত্রে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এখানে ফান্ড করে, ইন্ডিভিজুয়াল এখানে ফান্ড করে। তো এই হচ্ছে টোটাল পার্থক্য। আর নেক্সট দেখবো কারেন্ট অ্যাফেয়ার্সে আমাদের স্পেশাল ইকোনমিক জোন। অলরেডি আমি স্পেশাল ইকোনমিক জোন নিয়ে আলোচনা করেছি, তবু একবার বলে দিই স্পেশাল ইকোনমিক জোন কি। স্পেশাল ইকোনমিক জোন বা এসইজেড, স্পেশাল ইকোনমিক জোন। তো এই যে রিজিয়ন স্পেশাল ইকোনমিক জোন, এখানে টোটাল এক্সপোর্ট বানানোর জন্য যে কোনো দেশ
এই স্পেশাল ইকোনমিক জোন ক্রিয়েট করতে পারে। তবে ভারতের ক্ষেত্রে আমি এক্সাম্পল দিচ্ছি, ভারত ধরুন কোনো একটা এক্সপোর্ট বৃদ্ধি করতে চাইছে বিভিন্ন আইটি ইন্ডাস্ট্রিতে অথবা অন্য বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ভারত এক্সপোর্ট বৃদ্ধি করতে চাইছে, বিভিন্ন সার্ভিসের ক্ষেত্রে বলতে পারুন, আর যে কোনো ক্ষেত্রে এক্সপোর্ট বৃদ্ধি করতে চাইছে। তো সেক্ষেত্রে ইন্ডিয়ান গভর্নমেন্ট কী করবে, বিভিন্ন রকম সাবসিডি দেবে, বিভিন্ন রকম ইনসেন্টিভ দেবে, বিভিন্ন রকমের যে ট্যাক্স সেটা কমিয়ে দেবে, একটা নির্দিষ্ট রিজিয়ন প্রোভাইড করবে, একটা নির্দিষ্ট কোম্পানি বিভিন্ন কোম্পানির কাছে, এবং সেই রিজিয়নের মধ্যে যদি কোম্পানি ক্রিয়েট করা যায় বা ইন্ডাস্ট্রি গঠন করা যায় সেক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট ট্যাক্স কম নেবে, ট্যাক্সের ইনসেন্টিভ দেবে, বিদ্যুতের যে বিল সেটা কম নেবে, একটা ইনসেন্টিভ দেবে সেক্ষেত্রেও। তাছাড়া জমির যে ট্যাক্স সেটা কম দামে প্রোভাইড করবে। তো এইভাবে কিন্তু এক্সপোর্ট বৃদ্ধি করার জন্য একটা নির্দিষ্ট রিজিয়ন ক্রিয়েট করা হয়, এটাকেই কিন্তু বলা হয় স্পেশাল ইকোনমিক জোন। তো এই যে স্পেশাল ইকোনমিক জোন, আপনাদের সহজ এক্সাম্পল হলো আমাদের যে সেক্টর 5, এটা কিন্তু স্পেশাল ইকোনমিক জোনের মধ্যে পড়ে। অ্যাকচুয়ালি আমাদের সেক্টর 5 নাই, পশ্চিমবঙ্গের সেক্টর 5, এটা কিন্তু স্পেশাল ইকোনমিক জোনের মধ্যে পড়ে। সেক্টর 5-এর ওই যে রিজিয়নটা, ওটা সল্টলেক রিজিয়ন, ওটা সেক্টর 5, ওটা স্পেশাল ইকোনমিক জোনের মধ্যে পড়ে। তো স্পেশাল ইকোনমিক জোনের মুখ্য উদ্দেশ্য কিন্তু আমাদের এক্সপোর্ট বেশি করা। অবজেক্টিভ দেখে নিন, টু ক্রিয়েট অ্যাডিশনাল ইকোনমিক অ্যাক্টিভিটি বৃদ্ধি করা, টু বুস্ট দ্য এক্সপোর্ট অফ গুডস অ্যান্ড সার্ভিসেসকে এক্সপোর্ট করা, টু জেনারেট এমপ্লয়মেন্ট জেনারেট কিন্তু খুব বেশি হয় এই সমস্ত এরিয়াতে। যদিও এখানকার স্যালারি খুব বেশি থাকে না, তবে এখানে কিন্তু এমপ্লয়মেন্ট জেনারেট হয়। টু বুস্ট ডোমেস্টিক এবং ফরেন ইনভেস্টমেন্ট। আর আপনারা হয়তো জানেন যে ভারত এফডিআই গ্রহণে, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট গ্রহণে 1 নম্বর, অর্থাৎ ইন্টারন্যাশনাল ইনওয়ার্ড রেমিটেন্সেস গ্রহণে কিন্তু ভারত কিন্তু 1 নম্বর কান্ট্রি। সমগ্র বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি টাকা, বাইরের দেশের টাকা কিন্তু ভারতবর্ষে বেশি আসে, ভারতের থেকে বেশি মানুষ কিন্তু বাইরের দেশে গিয়ে কাজ করে, সেই জন্যই কিন্তু এরা পসিবল। তো এরকম ডোমেস্টিক এবং ফরেন ইনভেস্টমেন্ট বৃদ্ধি করা, এফডিআই ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বৃদ্ধি করা, এছাড়াও টু ডেভেলপ ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটি বৃদ্ধি করা। এসিজেড যেখানে হবে সেখানে কিন্তু রোড বিল্ডিং হবে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হবে, সেখানে কিন্তু বিদ্যুৎ পরিষেবা ঠিকঠাক হবে। তাহলে এই যে এসিজেড যদি ক্রিয়েট হয়, ইনফ্রাস্ট্রাকচার কিন্তু বিল্ডিং হবে। এখানে ফ্যাসিলিটি এবং ইনসেন্টিভগুলো দেখে নিন কোথায়, দেখে নিন এক্সামশন ফ্রম মিনিমাম অল্টারনেট ট্যাক্স এখানে কম দিতে হয়, ইনকাম ট্যাক্স এক্সামশন এক্সপোর্ট ইনকামের ক্ষেত্রে, সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স ফর সেন্ট্রাল অ্যান্ড স্টেট লেভেল অ্যাপ্রুভালস, একটা জায়গায় অ্যাপ্রুভাল নিলেই হয়ে যায়, ডিউটি ফ্রি ইম্পোর্ট, ডোমেস্টিক প্রোকিউরমেন্ট অর অফ গুডস অ্যান্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ কোনো রকম ডিউটি লাগে না এখানে এসিজেড ইউনিটের ক্ষেত্রে। তো এবারে দেখবো আমরা হুইপ খুবই ইজি জিনিস, আমি অলরেডি একটা হুইপ নিয়ে ডিটেলড ভিডিও আলোচনা করে দিয়েছিলাম, আপনারা যা সার্চ করবেন হুইপ বাই এগিয়ে চলো, আপনারা কিন্তু হুইপ সম্পর্কে সমস্ত তথ্য জানতে পারবেন। তবুও আমি ছোট্ট করে একটু বলে দিচ্ছি, সমস্ত তথ্য এখানে বলবো না, কিন্তু ছোট্ট করে বলে দিচ্ছি। হুইপ কিন্তু নেওয়া হয়েছে কোথা থেকে, ব্রিটিশ পার্লামেন্টারি সিস্টেমের থেকে এই যে হুইপের ধারণা নেওয়া হয়েছে। আর হুইপ হলো এমন একজন অফিসিয়াল যেটা প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকে রিপ্রেজেন্ট করে লোকসভাতে। যে কোনো পলিটিক্যাল পার্টির একজন করে হুইপ থাকবেই, সেই হুইপের কথা কিন্তু সেই পলিটিক্যাল পার্টির অন্যান্য মেম্বারদের মানতেই হবে। যদি তার কথা না মানা হয় তাকে কিন্তু বহিষ্কার করা হয়। মনে রাখবেন, তাকে কিন্তু বহিষ্কার করা হয় হুইপের কথা যদি না মানা হয়। তো যে চিফ হুইপ থাকেন তিনি কিন্তু সেই সমগ্র পার্টিকে পার্লামেন্টের সামনে রিপ্রেজেন্ট করেন, এবং তিনি কিন্তু সমগ্র যে লিডিং এফিসিয়েন্সি তিনি কিন্তু সম্পূর্ণ দেখান। আর পার্টিস অ্যাপয়েন্টেড সিনিয়র মেম্বার ফ্রম অ্যামং দেয়ার হাউস কন্টিনিউয়াস ইস্যুস হুইপ। তো হুইপের জন্য কিন্তু পার্টি একজন সিনিয়র মেম্বারকে চুজ করেন। বলছে দেখুন, ইজ কল্ড চিফ হুইপ অ্যান্ড হি অর শি অ্যাসিস্টেড বাই অ্যাডিশনাল হুইপ, এবং তার সাথে কিন্তু কয়েকজন আলাদা হুইপও থাকে। তো এই ছিল আজকে আমাদের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা এই যে কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করি, এটা কিন্তু এসএসসি, রেলওয়ে থেকে শুরু করে ডব্লিউবিসিএস, ইউপিএসসি সমস্ত ধরনের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ডেইলি এই ধরনের ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। চলুন আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।